আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বর্তমান ভারতের অবস্থা ঠিক আমার গল্পের মতন। মানে আমি যেভাবে এখন গল্পটা বলবো ঠিক অবিকল ওই রকমই। মানে এক প্রতিবেশীর পাশে অনেক ছোট ছোট দরিদ্র লোক বসবাস করে। এরা প্রতিবেশীর নদী, এরা প্রতিবেশীর পুকুর, এরা প্রতিবেশীর গাছ, এরা প্রতিবেশীর মানে গরুর দুধ, এরা প্রতিবেশীর গরুর মাংস, এরা প্রতিবেশীর ডাল, আলু, পেঁয়াজ, রসুন এগুলো খায়। এগুলো মানে দাম দিয়েই খায়, পরিশ্রম করে মূল্য দিয়েই খায়। আবার ওরা যদি বন্ধ করে দেয় তাহলে এদের এই খাওয়া দাওয়া বন্ধ হয়ে যায়। আবার দিন শেষে যে কী করে এই প্রতিবেশীগুলো ওই মানে ওই বড় ধনী লোক যে প্রতিবেশী আছে তার বিভিন্নভাবে কীভাবে বাস দেওয়া যায়, কিভাবে তার একটু ক্ষতি করা যায়, কিভাবে মানে তার মানে ক্ষতি করে করার জন্য অন্যত্র থেকে লোকজন ভাড়া করে নিয়ে আসে বা দেশকে ভাড়া করে নিয়ে এসে মানে তার একটু অস্বস্তি দেওয়া যায়, এইসব কাহিনী করে। মানে এসব কাহিনী যখন করে ওই ধনী প্রতিবেশী যখন বুঝতে পারে তখন কি করে, সে একটু অ্যাকশান নিলে তখন এরা হাওমাও করে কান্নাকাটি করে বলে, দেখছো আমরা দরিদ্র বলেই আমাদের এই এত কিছু করে, আমাদের মারে, আমরা আজ ধনী হলে আমাদের এরম করতে হতো। কিন্তু ও যে এই প্যাদানি খাওয়ার জন্য, এই অস্বস্তিকর পরিবেশ পরিস্থিতির মধ্যে পড়ার জন্য ওর কর্মকাণ্ড দায়ী, ও কিন্তু একবারও সেটা দেখে না। ও কারণ কি, ও দরিদ্র, ও একটু মায়া কান্না করলে লোকে ওর কীরকম ধনী মানুষ, দরিদ্র লোকে ধরে পিটাইছে। তো ভারতের অবস্থা ঠিক ওরকমই হয়েছে। ভারত থেকে আপনার অবৈধ পথে গরু চোরাচালান করতে যাবে, মানে এবার যখন ভারতের বর্ডার সিকিউরিটি গার্ড বিজিবি যখন গুলি করবে, গুলি করে মারা গেলে তখন বলবে, দেখিস ভারত অন্যায়ভাবে বর্ডারে আমার লোককে হত্যা করেছে। কিন্তু একবারও বলবে না যে ওই লোকটা যে বর্ডারে চুরি করতে গিয়েছিল, অর্থাৎ সে পণ্যদ্রব্য অর্থাৎ গরু, চোরাই গরু ঢোকাচ্ছিল অমনি, এটা বলবে না যে সে অন্যায়কারী, অফেন্ডার। অবশ্য গুলি করে হত্যা না করে তাকে আটক করে নিয়ে যাওয়া, কিন্তু আটক করা তো চারটেখানে ব্যাপার নয়। নিতান্ত যখন হয়রানির শিকার হয় তখন হয়তো বা গুলি করে। কিন্তু একবারও দেশ এটা বলে না যে দেখো তোমরা এই গরু চুরি করতে যাও, এই গরু চুরি করতে গেলেই তো তারা গুলি করে, তোমরা যেও না, বর্ডারের কাছে তোমার তো কোনো দরকার নাই। এ কথা কেউই বলে না। ওই যে চুরি, তারই চুরি করে খাইতেছে, সে যখন নিয়ন্ত্রণ করার জন্য পদক্ষেপ নিচ্ছে তখন সেটা তার অন্যায় হয়ে যাচ্ছে। কিন্তু দুর্ভাগ্য হলেও সত্য, এই দরিদ্র দেশ বা এরা বলছে না যে তোমরা কেন যাও সেখানে, সেখানে তোমাদের কোনো দরকার নেই, তোমরা কেন জীবন বাজি রেখে সেখানে যাবা, তোমরা বৈধ পথে দেশে আয় রোজগার করে খাও, আসো আমরা কর্মসংস্থান করছি, একথা তো বলার মুরুদ নেই। বরং এরপরে দেখেন অবৈধ পথে মানে আরও অনেক কিছু চোরাচালান করে তারা দেশে নিয়ে আসে। আর এই দেশে নিয়ে আসতে যেই তারা এই হেনস্থার শিকার হয়। এখন ভারতের মাথায় বা ঘাড়ে কি ঠেকা পড়েছে যে তোমার এই চোর ধরে নিয়ে যে তার জেল হাজতে রেখে তার বসায় বসায় খাওয়াবে, অস্তিগত গুলি করে মেরে দাও। ও বদমাইশগুলো, এরা চোর, এরা চুরি করতে থাকে, ইত্যাদি ইত্যাদি। একটা কারণ গেল। 2 নম্বর কারণ হলো যে আপনি ক্ষমতায় এসে পরে আপনি বলতেছেন যে তোর মানে ব্যবস্থা আমি করতেছি, তো বাড়াবাড়ি করবি তাহলে তোর অমুক 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 জায়গাগুলো আমি দখল করে নেব, আমি মানচিত্র দেখাবো যে এইগুলো আমাদের ছিল, এইগুলো আমাদেরকে দখল করে নিতে পারে। এখন বাবা, ও তো ভারত তো ফু দিলেই উড়ে যায়। ভারত যদি যুদ্ধে নেমে যায় 10 থেকে 20 মিনিট তার সামনে দাঁড়ানোর ক্ষমতা রাখে না। এমন দেশগুলো ভারতের নিয়ে মানে করে মজাক করে আর কি। এখন ও যখন কী করে, দাঁড়া তুই আমার অমুক অমুক অঞ্চল দখল করে নিবি, তার তোর একটা ব্যবস্থা করতেছে, তোর একটু পানিতে ডুবাই মারি, তোরে একটু না খাওয়াই মারি, তোরে একটু যে সময় পানি দরকার সে সময় আমার পানি তোরে না দেই, তুই মানে আমার আলো, আমার বাতাস, আমার বাড়ি, আমার ঘর, আমার একটু বাইরে যেয়ে ঘুমা। হ্যাঁ, মানে আমি তোর যদি শোনাজোর তোর দিকে না দিই তা তোর জনগণ এবং তোর পরিবারের সদস্যরা না খেয়ে মরবে। তুই এটা জানার পরেও তুই মাইক হাতে পেয়ে আমার থ্রেট করিস, আমার মানে অঞ্চল নিয়ে মাথা ঘামাস, তা দাঁড়া তোর একটু ব্যবস্থা করতেছি করে বিভিন্ন মানে
চুক্তি বুক্তি যা ছিল যে তোরা গরিব দরিদ্র মানুষ, তোদের আমি এই সুযোগ সুবিধা দেব, তোরা এইগুলো নিবি। তো এখন তোদের এই সুযোগ সুবিধা যেহেতু তোরা এখন আমার অঙ্গরাজ্য দখল করতে চাচ্ছিস, আমার অঞ্চল দখল করতে চাচ্ছিস, আমার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করছিস, তা ঠিক আছে, তোদের এই সুযোগ সুবিধাগুলো বন্ধ করে দিলাম। দিলে কবে কি দেখি যাও, অন্যায় করতেছে, আমাদের নির্যাতন করতেছে, আমাদের জুলুম করতেছে। তার আগে যে তুমি করিস। এবার ওই বিশাল বড় রাষ্ট্রের যে শাসক, সেই শাসকের নামে গরু নিয়ে একেবারে সীমান্তে যেই সেই গরু জবাই দিচ্ছ, গরু দিয়ে ভুড়িভোজ করে তার বিরুদ্ধে স্লোগান দিচ্ছ, তাহলে সে কী করবে? আরও গরু পাঠাবে তোমার জন্য, যে মোদিজির লাল গরু, তারিখে ঠিক আছে, তোরা তো আমার নামে মানে একটা গরু জবাই করেছিস, দরিদ্র মানুষ, আমার দেশে গরুর দাম খুব সস্তা, তা আমি আরও 5টা গরু তোদের জন্য পাঠাই দিলাম, তোরা এই গরুর মানে জবাই করে ভুড়িভোজ করে আমার বিরুদ্ধে স্লোগান দিয়ে এটা করবে নাকি? এখন আপনার বিরুদ্ধে যদি কেউ এরকম কর্মকাণ্ড করে আপনি কি করবেন বলেন তো? আপনি করে বুঝে বুঝে দাঁত কেলিয়ে দাঁত বের করে হাসবেন? হাসবেন না তো। তা আপনি যে একটা লোকের বিরুদ্ধে এত বড় একটা মানে কর্মসাধন করতে গেলেন, এই কর্মসাধনের ফলে আপনার ঘাড়ে কি বর্তাবে, আপনার ভাগ্যে কি জুটবে, সেটা একবারও ভেবেছিলেন? ভাবেননি। এখন সে যখন অ্যাকশানে গেল, তখন আপনি কী করলেন? আমরা দরিদ্র মানুষ, অসহায় মানুষ দেখি যে আমাদের উপর সে ক্ষমতা প্রদর্শন করে। পৃথিবীর নিয়মই তো এইটা, ক্ষমতাধররা ক্ষমতাহীনদের উপর মানে আধিপত্য বিস্তার করবে না, ক্ষমতাবানরা ক্ষমতাবানদের উপর আধিপত্য বিস্তার করবে, এইটি তো নর্মাল সেন্স। তো ক্ষমতাহীনদেরকে এই সেন্স নিয়েই যে আমার তার কাছে প্রয়োজনটা কী, বা আমি তার কোন জায়গায় অবস্থিত, তার পানি মানে সে ইচ্ছা করলে আমারে পানিতে ডুবাই মারতে পারে, সে ইচ্ছা করলে আমাকে শুকায়ে মারতে পারে, তো মানে সে তো ইচ্ছা করলে আমার মানে সীমান্তে এসে গুলিগালাজ করে মারতে পারে। তো এইগুলো আপনার মাথায় রাখবেন না? কেন রাখবেন না? না রেখেই যদি আপনি হট্টগোল করেন তাহলে তো মানে ভারত তো ঝাড়বেই। আপনি মনে করেন কী করে যে ভারত বিদ্বেষী হয়ে কিছু কিছু দেশ কী করছে, তার পতাকা বই মারাচ্ছে, মানে শিক্ষা প্রতিষ্ঠানের সামনে তার পতাকা এঁকে প্রত্যেকটা দেশ তার নিজ দেশের পতাকাকে মাতৃসম মনে করে এবং তাকে সম্মান করে। আপনি তো কী করছেন? তার পতাকাটা পায়ে ফেলে মারাচ্ছেন, ছাত্ররা মারাচ্ছেন, হুজুররা মারাচ্ছেন। এখন ক্ষিপ্ত হয়ে তার দেশের জনগণ যখন পতাকা মারাচ্ছে তখন দেখিস আমরা দরিদ্র বলে আমাদের পতাকা কীভাবে মারাচ্ছে পোড়াচ্ছে। তা শুরুটা করলে কে? শুরুটা তো করেছেন আপনি। প্রথমে কি করেছেন? মানে ওই ধনীর অপমান করার জন্য আপনি মারামারি করলেন, তখন আপনার ও যখন করা শুরু করেছে তখন কী করছেন? দেখছো আমরা গরিব মানুষ বলে আমাদের উপরে এই অত্যাচার করছে, মানে কথা এরকম। এইবার কী হলো যে আগে যে এই অঞ্চলের দরিদ্রদের যে নেতা ছিল সে কী করেছে? দেশকে বিক্রি করে দিয়েছে, মানে অন্যায্য চুক্তি, অবৈধ চুক্তি তার সাথে করছে। তাই আপনি যখন ক্ষমতায় আসলেন এই তকমা দিয়েই ক্ষমতা আসলেন, কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে আপনি একটা চুক্তিও বাতিল করলেন না। তাহলে তার বিরুদ্ধে যে অভিযোগগুলো নিয়ে আসলেন সেই ধনী প্রতিবেশী বা ভারতের বিরুদ্ধে যে অভিযোগগুলো নিয়ে আসলেন সেই অভিযোগের ভিত্তিতে তার সাথে অবৈধ চুক্তিগুলো, অন্যায্য চুক্তিগুলো আপনি বাতিল করবেন না? করেন নাই, করতে পারেন নাই। এবার কী করলেন? যে ওর দেশে থেকে আমদানি করা যাবে না, করলাম না তোর আমদানি, আপনি আমদানি করবেন না, ঠিক আছে। আবার দেখা যায় বছর শেষে যে সবচেয়ে বেশি আমদানি তার কাছ থেকেই করছেন, আবার প্রকাশ্যে এসে বলছেন ওরা আমাদের সাহায্য সহযোগিতা করছে না, বিপদে ফেলার চেষ্টা করছে। এরপরে আপনি কি করলেন? আপনি তার সাহায্য সহযোগিতা নেবেন না, তার সাথে চোখে চোখ রাখায় কথা বলবেন, এই করলেন। আবার আপনি কি করলেন? যে তার সাথে মানে বলতেছে না, আবার গোপনে গোপনে তার জন্য আম পাঠাচ্ছেন। এরপরে আপনি বলতেছেন যে ইলিশ পাঠাবো, ইলিশ পাঠাচ্ছে তোড়ে ঝোড়ে, মানে তার ভালোবাসা দেখে কী করলেন? দেশের মানুষের ইলিশ না খাওয়ায় আপনি আবার তার বড় লোকের ইলিশ দিলেন। মানে কি করলেন? যে আপনি যারা শাসক তারা তলে তলে তার সাথে পীড়িত রাখলেন এবং সাধারণ জনগণকে বিপদে ফেলার জন্য কি করলেন? তার সাথে প্রকাশ্যে সাধারণ জনগণের সামনে এসে যখন বক্তব্য দেন তখন আপনারা বলেন এই ব্যাপারে সেই ইত্যাদি ইত্যাদি। এবার মনে করেন ওই ধনী লোক মানে যে ধর্মকে ভালোবাসে সেই ধর্মকে ছোটো করা, অবমাননা করা,
সেই ধর্মের গুরুদেরকে পিটানো, তাদেরকে জেল হাজতে দেওয়া, তারপরে সেই ধর্মের মানে যে মূর্তিগুলো সেগুলো ভাঙচুর করা, এগুলো করবেন। আর ওই ধনী লোকের ক্ষমতা থাকার পরে সে কি বসে থাকবে? থাকবে তো নয়, সে তো প্রতিবাদ করবে। যেমন আপনি নেপালকে দেখেন, নেপাল কি করলেন যে ভারতের বিজেপি সরকার, যারা হিন্দু মানে সরকার, তাদের যে গুরু রামায়ণ, অযোধ্যা এইসব নিয়ে কি করলেন, কেপি শর্মা ওলি তিনি এক বিস্ফোরক মন্তব্য করে বসে থাকলেন। দেখো, দাঁড়া বাবা, তোর বহুত মানে ক্ষমতা হয়েছে, তুই এখন মানে ধর্ম নিয়েও মানে ব্যক্তিবাদ দিয়ে বা ধর্ম নিয়েও টানাটানি করলি, তা দাঁড়া তোর একটু মানে নাকানি সুবানি দিয়ে। দেখলে কী করলেন, নাকানি সুবানি দিয়া তার ক্ষমতা শুদ্ধ করলেন, এমন নেওয়া ঠাকুর ল্যাংটা হয়ে পালাই গেল। এরপরে আপনি এই যে ঘটনাগুলো একের পর এক ঘটাচ্ছেন, এর খেসারত যখন দিচ্ছেন তখন যতদোষ নন্দ ঘোষ, অর্থাৎ তখন ভারতীয় আমার ক্ষতি করছে। বিষয়টা এমন জায়গায় যে আমি দাঁড় করাচ্ছি, আপনি কি করছেন, আপনি থ্রেট দিচ্ছেন, বেটা তোর জিনিস না হলেও আমি চলতে পারি। তাই বলছে, তুই আমার জিনিস না হলেও যখন চলতে পারিস তা ঠিক আছে, আমি তোর আর জিনিস দিতাম না। কয়ে চাইল দিলে বন্ধ করি, পেঁয়াজ দিলে বন্ধ করি, বন্ধ করে এবার চাইল আর পেঁয়াজের দাম যে বেড়ে গেছে তা গেছে, আর কমে না। এ দোষও নাকি মানে তার হয়ে গেছে। এবার সর্বশেষ কী করলেন যে, ও দেখছো ওরা ধনী মানুষ, ওরা সীমান্তে এসে মিসাইল পরীক্ষা চালায়, পারমাণবিক শক্তি প্রদর্শন করে, সমুদ্রে এসে এ করে তা করে। তা আপনি এই প্রতিবেশী যারা শত্রু তাদেরকে প্রত্যেক সপ্তাহে একবার করে দেশে ডেকে তার সাথে কী করতেছেন, বিভিন্ন চুক্তি করতেছেন, তার সাথে সীমান্তে যে ঘুরে বেড়াচ্ছেন, বিমান মহড়া দিচ্ছেন, এত কিছু করতেছেন, তাহলে সে কি বসে থাকবে যে হ্যাঁ বাবা তুমি আমেরিকারে ডেকে নিয়ে আসো, তুমি পাকিস্তানরে ডেকে নিয়ে আসো, তুমি তুরস্করে ডেকে নিয়ে আসো, মানে যেসব দেশগুলো ভারতের শত্রু তাদেরকে ডেকে নিয়ে এসে আমার মানে দেশের পণ্য খেয়ে তাদের সাথে চুক্তি করে আমার দেশের যাতে আনস্টেবিলিটি অস্থিতিশীল করা যায়, আমার দেশের যাতে শান্তি বিনষ্ট করা যায়, সেই সব বসে করো। আর আমি মানে সে দেখলাম, তুমি চলে গেলে আমি সে দেখলাম, এরকম করব। এইসব চিন্তাভাবনা আপনার যে সকল মাথা থেকে বাইর হয় তাদেরকে কি বলবো বলেন, বলার কিছু নেই। এই হলো ভারতের অবস্থা। ভারত সেদে বা সাদিয়া কারোর পাছায় বাস দিয়েছে আমার সেইভাবে জানা নেই। দরিদ্র দেশগুলোর উপর তারা আধিপত্য বিস্তার করবে, এটাই স্বাভাবিক। আমেরিকা তো তাই করে যাচ্ছে, মানে পৃথিবীর রাশিয়া তো তাই করে যাচ্ছে, ইসরায়েল তো তাই করে যাচ্ছে, ইরান তো তাই করে যাচ্ছে। সুতরাং এটা হলো ধনী দেশের কারণে আপনার গ্রামের প্রতিবেশী যে ধনী ব্যক্তি তারও কালচার তো ঠিক এরকমই। সুতরাং বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। গল্পটা বুঝে থাকলে ভালো, না বুঝে থাকলে আরও ভালো, কারণ পাগলের বোঝানোর জন্য আমার এর চেয়ে বেশি আর কোনো শক্তি আর সামর্থ্য নেই। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।